আজকে আলোচনা করব ট্রান্সফরমারের ডিফারেনশিয়াল প্রোটেকশন নিয়ে, অর্থাৎ ট্রান্সফরমারের ডিফারেনশিয়াল প্রোটেকশন কিভাবে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, ইন্ট্রো পরবর্তী আমরা চলে এলাম মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় আমরা আগেই অবগত হয়েছি, তারপরে বলছি। আলোচনার বিষয় হচ্ছে ডিফারেনশিয়াল প্রোটেকশন বা ডিফারেনশিয়াল কারেন্ট প্রোটেকশন। এই আলোচনা থেকে জানবো একটি ডিফারেনশিয়াল প্রোটেকশন সিস্টেম কিভাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করেছি। এই ট্রান্সফরমারের ক্ষেত্রে ডিফারেনশিয়াল প্রোটেকশনটি কিভাবে কাজ করবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, চিত্র থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্যবহৃত ট্রান্সফরমারের প্রাইমারি সাইটে একটি সিটি ব্যবহার করা হয়েছে, সিটি 1, যা কিনা এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইটের ফুল লোড কারেন্টের সাপেক্ষে সিটি এর সেকেন্ডারি কারেন্ট হবে 5 এম্পিয়ার এবং উক্ত মেইন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইটে যে সিটিটি ব্যবহার করা হয়েছে সিটি 2, এই সিটি 2 এর সেকেন্ডারি কারেন্টও হবে 5 এম্পিয়ার যখন এই মেইন ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে লোড কারেন্ট 1000 এম্পিয়ার প্রবাহিত হবে। এই সিটিগুলো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি উক্ত ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টের সাপেক্ষে তৈরি করে ট্রান্সফরমারের মধ্যেই বিল্ট ইন করে দিয়ে থাকে। এই চিত্রটির দিকে লক্ষ্য করুন, তাহলে দেখতে পাবেন প্রাইমারি বুশিংগুলো যেখানে এসে সংযুক্ত হয়েছে তার নিচে এখানে একটি বক্সের মতো দেখা যাচ্ছে, ঠিক সেকেন্ডারিতেও তদ্রূপ। এই বক্সগুলোর মধ্যেই আমাদের প্রাইমারি সিটিগুলো বসানো আছে। প্রতিটি বক্সের মধ্যে 3টি প্রাইমারি সিটি এবং সেকেন্ডারিতেও ঠিক এই একটি বক্স, একটি অংশ দেখা যাচ্ছে, ওই পাশেরটুকু দেখা যাচ্ছে না, এগুলোর মধ্যে সেকেন্ডারি সিটিগুলো বসানো আছে। অর্থাৎ এই সিটিগুলো ম্যানুফ্যাকচারাররা তাদের ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট ক্যালকুলেশন করে তৈরি করে বিল্ট ইন করে এর মধ্যে স্থাপন করে দিয়েছে। অর্থাৎ এগুলো কোনোভাবেই বাহ্যিক কোনো সিটি নয় বা বাহ্যিকভাবে স্থাপিত কোনো সিটি নয়। এবং এখানে যে সিটিগুলো স্থাপন করা হয়েছে তার আউটপুটগুলো এই পাইলট ওয়্যারের মাধ্যমেই কন্ট্রোল সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়েছে। আমরা বোঝানোর স্বার্থে প্রাইমারি কারেন্ট 100 এম্পিয়ার ধরেছি এবং সেকেন্ডারি কারেন্ট 1000 ধরেছি। অর্থাৎ যখন এই ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্ট 1000 এম্পিয়ার হবে তখন এই ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট হবে 100 এম্পিয়ার এই ট্রান্সফরমারের টার্ন রেশিও অনুযায়ী। এবং তখন সেকেন্ডারি সিটি অর্থাৎ সিটি 2 এর আউটপুট কারেন্ট হবে 5 এম্পিয়ার এবং সিটি 1 এর আউটপুট কারেন্টও হবে 5 এম্পিয়ার। এই ট্রান্সফরমারের সেকেন্ডারি লোড কারেন্ট যা হবে তার করসপন্ডিং প্রাইমারি কারেন্ট যা হবে অনুযায়ী সিটি 1 এবং সিটি 2 এর আউটপুট কারেন্ট একই হবে। এভাবে এই অ্যারেঞ্জমেন্টটাকে ঠিক সেভাবেই অ্যারেঞ্জ করা হয়েছে। ফলে সিটি 1 এবং সিটি 2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি একই হয় তাহলে এইখানে নিচে যে ট্রিপিং কয়েলটা দেখা যাচ্ছে, যেটাকে টিসি দিয়ে বোঝানো হয়েছে, ট্রিপিং কয়েল, এই ট্রিপিং কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে 0। অর্থাৎ ট্রিপিং কয়েলের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না। ফলে ট্রিপিং কয়েলটি কোনো ধরনের ফাংশন করবে না বা অপারেট করবে না। ফলে সিস্টেমটি স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এখন ধরি বা মনে করি কোনো কারণে এই ট্রান্সফরমারের মধ্যে কোনো ফল্ট সংঘটিত হলো, ফলে এর মধ্যে দিয়ে একটি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলো যা কিনা সেকেন্ডারিতে প্রবাহিত হলো না। বোঝানোর ক্ষেত্রে আমরা আরেকটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি। ধরুন এই ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে একটি গ্রাউন্ড ফল্ট সংঘটিত হলো গ্রাউন্ডের সঙ্গে। সেক্ষেত্রে গ্রাউন্ডে একটি কারেন্ট প্রবাহিত হবে। সেই কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে সেকেন্ডারি কারেন্ট এবং প্রাইমারি কারেন্টের করসপন্ডিং কারেন্ট পরিবর্তিত হবে। ফলে সিটি 1 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সিটি 2 এর মধ্যে দিয়ে তার চেয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারণ ফল্ট কারেন্টের কোনো অংশ কারেন্ট সেকেন্ডারি দিয়ে প্রবাহিত হবে না। ফলে উভয় সিটির মধ্যে কারেন্টের একটি ব্যবধান বা ডিফারেন্স তৈরি হবে। সেই পরিমাণ কারেন্ট অর্থাৎ যতটুকু কারেন্টের ডিফারেন্স তৈরি হচ্ছে সেই পরিমাণ কারেন্ট ট্রিপিং কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ট্রিপিং কয়েলটি এনার্জাইজড হবে বা অপারেট করবে বা অ্যাকচুয়েট করবে। ফলে এই ট্রিপিং কয়েলটি রিলে সিস্টেমকে বা প্রোটেকশন সিস্টেমকে সংকেত পাঠাবে এবং উক্ত সিস্টেম সার্কিট ব্রেকারকে অপারেশন করার মাধ্যমে বা অপারেট করার মাধ্যমে ওভারঅল সিস্টেমকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। একটি ডিফারেনশিয়াল প্রোটেকশন সিস্টেম এভাবেই সাধারণত কাজ করে থাকে। তবে একটা জিনিস বুঝতে হবে যে প্রাইমারি সিটি অর্থাৎ সিটি 1
এবং সেকেন্ডারি সিটি সিটি2 এই উভয় সিটির মধ্যবর্তী অংশে যদি কোনো ফল্ট সংঘটিত হয় শুধু সেই ক্ষেত্রেই ডিফারেনশিয়াল প্রোটেকশন সিস্টেমটি কাজ করতে পারবে। কিন্তু যদি সেকেন্ডারি সিটি অর্থাৎ সিটি2 এর আউটসাইডে অন্য যে কোনো ধরনের ফল্ট সংঘটিত হওয়ার ফলে যদি কোনো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই কারেন্টের করসপন্ডিং কারেন্ট প্রাইমারি দিয়েও প্রবাহিত হবে, ফলে সিটি1 এবং সিটি2 এর মধ্যবর্তী কারেন্ট প্রবাহ সমান থাকবে, যা কিনা এই ডিফারেনশিয়াল প্রোটেকশন সিস্টেম ডিটেক্ট করতে পারবে না, ফলে এই সিস্টেম সেক্ষেত্রে কাজ করতে পারবে না। তাহলে নিচে এখানে এই অংশটুকু থেকে দেখতে পাচ্ছি যে IA আউটপুট কারেন্ট অফ সিটি1 অ্যান্ড IB আউটপুট কারেন্ট অফ সিটি2 যদি সমান হয় তবে সিস্টেমটি নর্মালভাবে চলবে। যদি কখনো কোনো কারণে IA IB এর তুলনায় বৃদ্ধি পায় তবেই সিস্টেমে কোনো ধরনের ফল্ট সংঘটিত হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং সিস্টেম তখন অপারেট করে কোনো দুর্ঘটনার হাত থেকে ওভারঅল সিস্টেমকে রক্ষা করে। এই বিষয়টিকে আরও একটু বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমরা অন্য আরেকটি চিত্রের সাহায্য নেব। এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটি 3 ফেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে যার কনফিগারেশন হচ্ছে স্টার ডেল্টা, অর্থাৎ এর প্রাইমারি অংশের ওয়াইন্ডিংটি স্টার কনফিগারেশনে সংযুক্ত আছে এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংটি ডেল্টা কনফিগারেশনে বা ডেল্টা কানেকশনে সংযুক্ত আছে। এবং প্রাইমারি সাইটে যে সিটি ব্যবহার করা হয়েছে সেটি ডেল্টা কানেকশনে সংযুক্ত আছে এবং সেকেন্ডারি সাইটে যে সিটিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো স্টার কানেকশনে সংযুক্ত আছে। এর কারণ হচ্ছে ট্রান্সফরমারটি যখন স্টার ডেল্টা কিংবা ডেল্টা স্টার কনফিগারেশনে সংযুক্ত করা হয় বা যে ধরনের কনফিগারেশনে বা ভেক্টর গ্রুপে সংযুক্ত হোক না কেন, এর প্রাইমারি ফেজের সাপেক্ষে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ কিছুটা পিছিয়ে বা এগিয়ে থাকে, যেমন +30 ডিগ্রি অথবা -30 ডিগ্রি বা আরও বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল হয়ে থাকে, যেগুলো ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ থেকে জানা যায়। এ বিষয়ে আমার একটি ভিডিও আছে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। তো সেই অনুযায়ী ধরুন ট্রান্সফরমারটি DYN11 অথবা YD11 কিংবা DYN1 কিংবা YD1 এইভাবে সংযুক্ত আছে, ফলে উক্ত ট্রান্সফরমারের প্রাইমারি ফেজ ভোল্টেজের সাপেক্ষে সেকেন্ডারি ফেজ ভোল্টেজের মধ্যে 30 ডিগ্রি অথবা -30 ডিগ্রি একটা ফেজ পার্থক্য হয়ে থাকে। তো সেই বিষয়টাকে কম্পেনসেট করার জন্য স্টার সংযুক্ত সাইটে ডেল্টা কনফিগারেশনে সিটি ব্যবহার করা হয় এবং ডেল্টা সংযুক্ত সাইটে স্টার কনফিগারেশনে সিটি ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আগের চিত্রের মতো করে এই সিটিগুলোর আউটপুট কারেন্ট এবং এই সিটিগুলোর আউটপুট কারেন্ট তার করসপন্ডিং কারেন্টের সাপেক্ষে সমান হবে, অর্থাৎ সেকেন্ডারি কারেন্টের সাপেক্ষে প্রাইমারি কারেন্ট যা হবে সেই অনুযায়ী এই প্রাইমারি সিটিগুলোর আউটপুট কারেন্ট এবং সেকেন্ডারি সিটিগুলোর আউটপুট কারেন্ট সমান হবে। ফলে এই অপারেটিং কয়েল বা ট্রিপিং কয়েলের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এর কারেন্ট প্রবাহ হবে 0। ফলে সিস্টেমটি নর্মালভাবে চলছে ধরে নেওয়া হয় এবং সিস্টেমে কোনো ধরনের ট্রিপিং অপারেশন কাজ করে না। যখন ফল্ট সংঘটিত হয় তখনই কেবলমাত্র প্রাইমারি সাইটের সিটির আউটপুট কারেন্ট এবং সেকেন্ডারি সাইটে ব্যবহৃত সিটির আউটপুট কারেন্টের মধ্যে একটি ডিফারেন্স বা ব্যবধান তৈরি হয়। ফলে সেই পরিমাণ কারেন্ট এই অপারেটিং কয়েল বা ট্রিপিং কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ফলে ট্রিপিং কয়েল থেকে একটি সংকেত আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি কানেকশন সার্কিট ব্রেকারে পাঠানো হয়েছে, অর্থাৎ এই কানেকশনগুলোর মাধ্যমে বা এই ইনফরমেশনগুলোর সার্কিট ব্রেকারকে পৌঁছে দেওয়া হয়। সার্কিট ব্রেকার তখন সিস্টেমকে বা ট্রান্সফরমারকে সোর্স থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সিস্টেমকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। তাহলে এখন একটি প্রশ্ন তৈরি হতেই পারে, আরসি বা রিস্ট্রেনিং কয়েল এটা কেন ব্যবহার করা হয়? এটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমারকে যখন আমরা সুইচ করি, অর্থাৎ প্রাইমারি সাইটে যখন পাওয়ার সরবরাহ করি, তখন এর মধ্যে দিয়ে একটি উচ্চমানের বা ইনরাশ কারেন্ট প্রবাহিত হয় এবং সেই মুহূর্তে সেকেন্ডারিতে কোনো লোড বা কারেন্ট প্রবাহিত না হওয়ার কারণে উভয় সাইটের কারেন্টের মধ্যে একটি ব্যবধান তৈরি হয়, যা কিনা এই অপারেটিং কয়েল ডিটেক্ট করে সার্কিট ব্রেকারকে পুনরায় ওপেন করার জন্য নির্দেশ পাঠায় এবং সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়। তো এই সমস্যা থেকে সমাধান কল্পে এইখানে এই রিস্ট্রেনিং কয়েলটি ব্যবহার করা হয়েছে, যার ফলে যখন কোনো ট্রান্সফরমারকে সোর্সের সাথে সংযুক্ত করা হয় তখন এই প্রাইমারি সাইটে যে পরিমাণ ইনরাশ কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্ট দ্বারা যাতে অপারেটিং কয়েলটি অপারেট না করে সেজন্যই এই রিস্ট্রেনিং কয়েলটি ব্যবহার করা হয়েছে। এবং এই অপারেটিং কয়েলগুলোকেও একটি প্রিসেট ভ্যালু দিয়ে সেট করে রাখা হয়ে থাকে, অর্থাৎ এই অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি প্রিসেট ভ্যালুকে অতিক্রম না করে তবে অপারেটিং কয়েলটি অপারেট করবে না বা সার্কিট ব্রেকারকে সার্কিট বন্ধ করার জন্য কোনো ধরনের
ইনফরমেশন পাঠাবে না। কিন্তু সিস্টেমে যখন কোনো ধরনের ফল্ট সংঘটিত হবে তখন ফল্ট কারেন্ট এই ইনরাশ কারেন্টের তুলনায় বহুগুণ বেশি হওয়ার কারণে এই রিস্টেনিং কয়েল সেই পরিমাণ কারেন্টকে বাধা দিয়ে ব্যাহত করতে পারবে না, ফলে অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে বা ট্রিপিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে সার্কিট ব্রেকারকে বন্ধ করার জন্য নির্দেশনা পাঠাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখা প্রয়োজন। আপনাদের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে যে উক্ত সিস্টেমের বা উক্ত ট্রান্সফরমারের প্রাইমারি সাইটে তো সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে এবং এই সার্কিট ব্রেকার ট্রান্সফরমারের ক্যাপাসিটি অনুযায়ী ডিজাইন করা আছে। যখন এই ট্রান্সফরমারের মধ্যে ওভার কারেন্ট প্রবাহিত হবে বা অ্যাবনর্মাল কারেন্ট প্রবাহিত হবে তখন তো সার্কিট ব্রেকারটি ট্রিপ করে সিস্টেমকে বিচ্ছিন্ন করবে। হ্যাঁ, আপনাদের এই প্রশ্নটা সঠিক, কিন্তু বিষয় হচ্ছে যে এই সার্কিট ব্রেকারটি যখন ওভারলোড সেটিংয়ের মাধ্যমে বা ওভারলোড জনিত কারণে ট্রিপ করবে, সেটি এই ট্রান্সফরমারটি ফুল লোড অবস্থায় পৌঁছানোর পরেই শুধুমাত্র এটি ট্রিপ করবে, এর আগে এটি কখনোই ট্রিপ করবে না। কিন্তু ট্রান্সফরমারটি যদি 50% লোড বা 70% লোডে থাকে সেই অবস্থায় এই সার্কিট ব্রেকারটি কখনোই ট্রিপ করবে না। কিন্তু সেই অবস্থায়ও যদি এই সিস্টেমের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্টের মধ্যে ব্যবধান তৈরি হয় তবেও এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন সিস্টেমের মাধ্যমেও উক্ত ট্রান্সফরমারটিকে সোর্স থেকে বিচ্ছিন্ন করা যাবে। তাছাড়াও ট্রান্সফরমারটি যখন সেকেন্ডারিতে কোনো প্রকার লোড থাকবে না বা নো লোড অবস্থায় থাকবে তখন উক্ত ট্রান্সফরমারের প্রাইমারি সাইটে একটি কারেন্ট প্রবাহিত হবে, যেটাকে আমরা সবাই নো লোড কারেন্ট বা I0 হিসেবে জানি। কিন্তু তখন উক্ত সিটিগুলোর মধ্যে খুব সামান্য বা নগণ্য পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু সেকেন্ডারি সিটিগুলোর মধ্যে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না এবং উভয় সিটির কারেন্ট প্রবাহের মধ্যে একটি পার্থক্য তৈরি হবে, তবে সেটা খুবই সামান্য, যা কিনা এই ট্রিপিং কয়েলগুলো বা অপারেটিং কয়েলগুলোর সেট ভ্যালুর নিচে বা প্রিসেট ভ্যালুর নিচে থাকবে, ফলে এই কন্ডিশনে সিস্টেম ব্রেক করবে না বা ট্রিপ করবে না। বন্ধুরা, এই ছিল ডিফারেন্সিয়াল প্রোটেকশন নিয়ে আজকের আলোচনা। যতটা সম্ভব চেষ্টা করেছি। আশা করছি এই আলোচনা থেকে আপনারা ন্যূনতম হলেও উপকৃত হবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আগামী পর্বে। সেই অবধি সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।